5 দশক পর বাবার কাটা খাল পুনর্খননে যাচ্ছেন প্রধানমন্ত্রী। ঝালকাঠিতে পুনরায় চালু হলো যমুনা অয়েলের ভাসমান বার্চ ডিপো। নওগাঁয় বাস সিএনজি শ্রমিকদের দ্বন্দ্বে পরিবহন চলাচল বন্ধ। যশোরের 7 মাইল হাটে গরুর হোটেল দিনে খরচ 200 টাকা। এবং তাপদাহে জ্বলছে মেহেরপুর, ঘন ঘন লোডশেডিং এর নাকাল জনজীবন। আমন্ত্রণ দেশ জুড়ে সংবাদে, আপনাদের সাথে রয়েছে আমি মামদুহা রাইসা। 5 দশক আগে যে খাল বদলে দিয়েছিল একটি অঞ্চলের ভাগ্য, সেই খালই আজ মৃতপ্রায়। ইতিহাসে সেই গৌরবময় উদ্যোগকে আবারও জীবিত করতে এবার যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী। বাবার মতো কোদাল হাতে খাল খননের সূচনা করবেন তিনি। সরসার উলাসী যদুনাথপুরের সেই খাল ঘিরে এখন নতুন আশার আলো দেখছেন স্থানীয়রা। বিস্তারিত জাগর এক্স রিপোর্টে। যশোরের শার্শা উপজেলার উলাসী এলাকা একসময় বছরের বেশিরভাগ সময় পানির নিচে থাকতো এই অঞ্চলের হাজার হাজার বিঘা জমি। ফসল হতো না, ছিল দারিদ্র্য আর হতাশা। 1976 সালের 1 নভেম্বর বদলে যায় সেই চিত্র। তৎকালীন রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমান নিজ হাতে কোদাল তুলে নিয়ে শুরু করেন খাল খনন কর্মসূচি। তার আহ্বানে সাড়া দিয়ে হাজার হাজার মানুষ স্বেচ্ছাশ্রমে অংশ নেন। মাত্র 6 মাসেই বেতনা নদীর সঙ্গে সংযোগ করে প্রায় 4.5 কিলোমিটার খাল খনন সম্পন্ন হয়। ফলে বদলে যায় পুরো অঞ্চলের কৃষি ব্যবস্থা। কাজের বিনিময়ে ছিল না কোনো পারিশ্রমিক, শুধু রুটি আর গুড় খেয়েই চলত খাল খননের কাজ। কিন্তু সেই খাল এখন প্রায় ভরাট হয়ে মৃতপ্রায়। পানি নেই, নেই আগে সেই সেচ সুবিধা। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় কৃষি ব্যবস্থায়ও প্রভাব পড়েছে বলে জানাচ্ছেন স্থানীয়রা। এ অবস্থায় খালটির পুনর্খননের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী 27 এপ্রিল খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আগমন ঘিরে এলাকায় তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। জেলা প্রশাসন বলছে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন। প্রায় 50 বছর আগে সেই ঐতিহাসিক উদ্যোগের স্মৃতি নিয়ে আবারও শুরু হচ্ছে নতুন অধ্যায়। নিউজ ডেস্ক, জাগো নিউজ। ভারতের চেরাপুঞ্জি ও মেঘালয়ে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসে সুনামগঞ্জে আগাম বন্যার সতর্কবার্তা জারি করেছে পানি উন্নয়ন বোর্ড। এতে হাওড় অঞ্চলের হাজারো বড় ধান চাষি চরম দুশ্চিন্তায় পড়েছেন, কারণ মাঠে থাকা ধান দ্রুত কাটা ও ঘরে তোলা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে সুরমা ও কুশিয়ারা নদীর পানি বাড়তে শুরু করেছে। পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসন কন্ট্রোল রুম খুলে সার্বক্ষণিক নজরদারি চালাচ্ছে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী লিপসন আহমেদ, সরাসরি যাচ্ছি তার কাছে। লিপসন, আপনি কি শুনতে পাচ্ছেন? আগাম বন্যার ঝুঁকির মোকাবেলায় কৃষকদের হাওরের সেখানে আসলে কৃষকদের কি অবস্থা, আপনি যদি একটু ব্যাখ্যা করতেন। সুখ, দুঃখ, আনন্দ, বেদনা মূলত যদি এখানকার যে যদি হাওড়ের গরু দান গড়ে যে কৃষকদের মুখে চলতি মৌসুমে সুনাম গঞ্জে শুরু হয়েছিল, তবে ইতিমধ্যে 26 অতি ভারী বৃষ্টিপাত শুরু হবে, সেটি কিন্তু আসলে দেখেছি বৃষ্টিপাত হয়েছিল। পাশাপাশি এখনো কিন্তু কালবৈশাখী যে জ্বর কিন্তু পাশাপাশি এখন কিন্তু আসলে কৃষকরা কাটার জন্য ছিল সে ধান গড়। ইতিমধ্যে যেহেতু কালবৈশাখী জ্বর, যার ফলে কিন্তু আসলে কৃষকরা তাদের ধান রেখেই কিন্তু তারা আসলে তাদের বাসা স্থানে ফিরেছেন। সেই সাথে যদি বলি, ইতিমধ্যে
চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু আসলে সুনামগঞ্জের যে সুরমা কুশিয়ারা নদী রয়েছে, সেই নদীর পানি কিন্তু আসলে বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি যদি যেহেতু আরো 30 এপ্রিল পর্যন্ত সুনামগঞ্জ পাশাপাশি ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত অব্যাহত থাকবে, যার ফলে কিন্তু আসলে সুনামগঞ্জের সকল নদীর পানি বৃদ্ধি পেয়ে কিন্তু বন্যার একটি শঙ্কা রয়েছে। তবে কৃষকরা যেটি বলছেন, যেভাবে নদীর পানি বৃদ্ধি পাচ্ছে, যদি এইভাবে বাড়তে থাকে তাহলে কিন্তু এখানকার কৃষকদের যে স্বপ্নের সোনালী ধান, সেই ধান কিন্তু আসলে পানিতে তলিয়ে যাবে। সেই সাথে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে, যেখানে দুর্যোগ মোকাবেলা কিংবা বন্যা পরিস্থিতি মোকাবেলা করার জন্য। সেই সাথে নিম্ন বোর্ড যেটি বলছে যে ইতিমধ্যে আসলে সুনামগঞ্জ সহ যে উপজেলা পানি কিন্তু আসলে বৃদ্ধি পাচ্ছে। তো সব মিলিয়ে বলা সুনামগঞ্জের জ্বর কিংবা বন্যা পরিস্থিতির যে আগাম যে বার্তা, সে বার্তা সর্বশেষ তথ্য। এই যে টানা বৃষ্টি বা পাহাড়ি ঢলে ফসলের যে ক্ষতি সম্মুখীন হবে কৃষকরা, এটার জন্য আসলে কৃষকরা কতটুকু প্রস্তুত বা সচেতন বলে আপনার মনে হয়? যে আগাম ধান কিংবা প্রস্তুতি বলতে বলা যায় যে কৃষি বিভাগ ইতিমধ্যে কিন্তু মাঠ পর্যায়ে আসলে ধান দ্রুত 80 ভাগ কর্তনের সাথে সাথে কিন্তু আসলে কেটে তোলার নির্দেশনা দিচ্ছে। পানি উন্নয়ন বোর্ড একই কথা বলছে। সেই সাথে যদি বলি, বন্যা পরিস্থিতি এখনো কিন্তু এই জেলায় সৃষ্টি হয়নি। তবে এর আগে আমরা দেখেছি এখানকার যে বৃষ্টিপাতে কিন্তু সুনামগঞ্জের বৃষ্টি হাওরে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে কিন্তু আসলে কৃষকদের প্রায় অধিকাংশ হাওরে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে কিন্তু ধান নষ্ট হয়ে গেছে, যার তথ্য কিন্তু ইতিমধ্যে কৃষি বিভাগ সংগ্রহ করছে। তারপরে তারা উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়ে কিন্তু আসলে কৃষকদের যে ক্ষয়ক্ষতি, সেটা আসলে তারা পুষিয়ে দেওয়ার চেষ্টা করবে। এই যে পানি উন্নয়ন বোর্ডের যে সতর্কবার্তা, এটা আসলে কতটা দ্রুত বা কার্যকরভাবে মাঠে পৌঁছেছে? আচ্ছা, পানি উন্নয়ন যে বার্তা, যেহেতু আমরা দেখেছি যে এই মাসের শুরুতেই আমরা প্রথম দফা যে বার্তা দিয়েছিল যে পানি উন্নয়ন বোর্ড, অর্থাৎ আমরা শুরু থেকেই দেখেছি যে পানি উন্নয়ন বোর্ড যে এই যে ফসল রক্ষা বাঁধ, আমরা দেখেছি পানি উন্নয়ন বোর্ড এই যে চলতি বছর আমরা যে 2,30,000 হেক্টর জমিতে কিন্তু আসলে বোরো ধানের চাষাবাদ হয়েছে, যেখান থেকে 5,500 কোটি টাকার ধান, অর্থাৎ আবহাওয়া অনুকূল থাকলে কৃষকরা গড়ে তুলতে পারবেন। যেহেতু এই বছর প্রকৃতি অনেকটাই মুখ ফিরিয়ে নিয়েছে এই অঞ্চলের কৃষকদের কাছ থেকে। সেই সাথে যদি বলি, পানি উন্নয়ন বোর্ড যে বার্তা দিয়েছিল, অর্থাৎ 23 এপ্রিল থেকে 30 এপ্রিল, অর্থাৎ ভারী বৃষ্টিপাত আমরা দেখেছি। 23 এপ্রিলেও সুনামগঞ্জে বৃষ্টিপাত হয়েছে, পাশাপাশি 24-25 অর্থাৎ আজকে থেকে ভারী বৃষ্টিপাতের যে পূর্বাভাস ছিল, সেটি কিন্তু আসলে যে বৃষ্টিপাত অবাধ মাঝারি পাতের বৃষ্টিপাত অনেকটা ফলে কিন্তু সেটি কিন্তু আসলে তারা সুনামগঞ্জে যে সম্ভাব্য এই বন্যা পরিস্থিতি, এটি আসলে সামাল দিতে জেলার প্রশাসনের আসলে কতটা ভূমিকা বা যথেষ্ট কিনা আপনার কি মনে হয়? পেছনে যে 2022 সালের সুনামগঞ্জে সব সৃষ্টি হয়েছিল, যখন করে গ্রাম পর্যায়ে কিন্তু যার ফলে থেকে কিন্তু আসলে এপ্রিল কিংবা বন্যা সম্ভব কিন্তু তারা আগাম বার্তা কিংবা তারা ইতিমধ্যে কিন্তু দুর্যোগ মোকাবেলা করার জন্য পক্ষ থেকে করা হয়েছে। সেই সাথে সতর্ক বার্তা অনেক যে নিম্নাঞ্চল রয়েছে, অর্থাৎ তাইপুর কিংবা মধ্যনগর যে সীমান্তবর্তী এলাকা রয়েছে, সেখানে কিন্তু আসলে উপজেলা নির্বাচন নামে, তাহলে কিন্তু তার দ্রুত সব মিলিয়ে বলা যায় যে যেহেতু যার ফলে কিন্তু এখানকার তারা সতর্ক। এই ছিল সুনামগঞ্জের বন্যা কিংবা যে সত্য। লিপসন, আপনাকে ধন্যবাদ। দর্শক, সুনামগঞ্জ থেকে আমাদের সহকর্মী লিপসন আহমেদ সেখানকার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছিলেন। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। দীর্ঘ 2 বছর বন্ধ থাকার পর ঝালকাঠিতে যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের ভাসমান বার্জ ডিপো পুনরায় উদ্বোধন করা হয়েছে।
রোববার আনুষ্ঠানিকভাবে ডিপোটির কার্যক্রম পুনরায় চালুর ঘোষণা দেওয়া হয়। ডিপো সূত্র জানা গেছে, চালু হওয়ার প্রথম দিনেই ডিপোতে প্রায় 3.5 লাখ লিটার নতুন ডিজেল মজুত করা হয়েছে। এদিন 6 জন ডিস্ট্রিবিউটরের কাছে প্রায় 12,000 লিটার ডিজেল সরবরাহের পরিকল্পনা রয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এখন থেকে নিয়মিতভাবে এই ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহ অব্যাহত থাকবে। এর আগে মেরামতজনিত বিভিন্ন সমস্যার কারণে গত 2 বছর ধরে ঝালকাঠির এই ভাসমান বার্জ ডিপোটি বন্ধ ছিল। সমস্যার সমাধান শেষে পুনরায় কার্যক্রম চালু করার স্থানীয় ব্যবসায়ী ও জ্বালানি খাত সংশ্লিষ্টদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের জেনারেল ম্যানেজার মোহাম্মদ জসিম উদ্দিন। তিনি বলেন, ডিপোতে জ্বালানির কোনো ঘাটতি নেই। নিয়মিত সরবরাহ নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ভবিষ্যতেও নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। ঝালকাঠি শহরের কাঠপট্টি এলাকার 1993 সালে যমুনা অয়েল কোম্পানি এই ভাসমান বার্জ ডিপো স্থাপন করে। ডিপোটির ধারণ ক্ষমতা প্রায় 415 কিলোমিটার, যা দক্ষিণাঞ্চলে জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এটা মেনটেন্যান্সে ছিল, এটা খুলনা ডকইয়ার্ডে 2 বছর যাবৎ মেনটেন্যান্সে ছিল। আমরা এখন সংস্কার আশ্বাস করে আমরা আবার নতুন করে স্থাপন করলাম এবং আজকে থেকে তেল সরবরাহ শুরু করছি। আশা করি এই অত্র এলাকার কৃষকদের সেবা দেওয়ার জন্য, জনগণের যে চাহিদা সেটা পূরণ করার জন্য আমরা আজকে তেল সরবরাহ শুরু করলাম। আর কোনো সমস্যা হবে না, আর তেলের কোনো সংকট নাই, আমাদের পর্যাপ্ত মজুদ আছে। আমরা যে এলাকার যে আমাদের ডিলার ডিস্ট্রিবিউটর আছে তাদের চাহিদা মোতাবেক আমরা সরবরাহ দিতে পারব। যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা নিতে গিয়ে হত্যার শিকার নাহিদা সুলতানা বৃষ্টির গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। এই অকাল মৃত্যু মেনে নিতে পারছে না তার স্বজনরা। দ্রুত বৃষ্টির মরদেহ খুঁজে বের করে দেশের আনার পাশাপাশি অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের। মেয়ের মরদেহ ফেরতের দাবি বাবা জহির উদ্দিন আকনেরও। মাদারীপুর প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রের বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। ছোট থেকেই অনেক মেধাবী ছিল বৃষ্টি। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে 2025 সালে 12 আগস্ট উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। বৃষ্টির সেই স্বপ্ন শেষ হলো মর্মান্তিক মৃত্যুতে। গেল 16 এপ্রিল শেষবার পরিবারের সঙ্গে কথা হয় নাহিদা সুলতানা বৃষ্টির। এরপর থেকেই সে নিখোঁজ। শনিবার নিখোঁজের সেই সংবাদ আসে মৃত্যু সংবাদ হয়ে। বৃষ্টির মৃত্যুর খবরে গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। এই অকাল মৃত্যু মেনে নিতে পারছে না তার স্বজনরা। দ্রুত বৃষ্টির মরদেহ খুঁজে বের করে দেশে আনার পাশাপাশি অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের। ওর যেন সুষ্ঠু বিচার হয় আর ওর লাশটা যাতে বাংলাদেশে আনা হয়। আর মেয়ে হিসাবে অনেক ভালো ছিল, ওরা এক ভাই এক বোন। আমরা জানি ওরা তো ঢাকায় থাকতো, দেশে থাকতো না তেমনভাবে আর কি পরিচিত না। তারপর জানি ওরা অনেক ভালো স্টুডেন্ট ছিল। আমরা চাই এর সুস্থ বিচার চাই, ঠিক আছে, আর লাশ আমাদের কাছে পাঠাক, আমরা দেখতে চাই। মেয়ের মৃত্যুতে স্তব্ধ বাবা জহির উদ্দিন আকন। মরদেহ ফেরতের পাশাপাশি দোষীদের শাস্তির দাবি তারও। মানে আর এক বন্ধু ছিলেন, বাহিরে গেছিল, মানে হে পরে তারপর ও গেছে পরে গেছে, যাওয়ার পর ওইভাবেই মানে তারে কিডন্যাপ করা হয়েছে। 7 দিন পর্যন্ত কিডন্যাপ করার পর আজকে যেমন তার মরদেহ মানে উদ্ধার হয়েছে। যেভাবে হোক আমার বিচার চাই। মূল কাজ দূতাবাস করবে উল্লেখ করে বৃষ্টির পরিবারকে সহযোগিতার আশ্বাস দেন মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা। স্থানীয় তথ্য দিয়ে দূতাবাসকে সহযোগিতার কথাও জানান তিনি। নিহত নাহিদা সুলতানা বৃষ্টি ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডায় পিএইচডি করছিলেন। মামদুহা রাইসা, জাগো নিউজ। যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী 7 মাইল গরুর হাটকে কেন্দ্র করে গড়ে উঠেছে অভিনব এক বাণিজ্যিক ব্যবস্থা। দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যতম বৃহৎ এই পশুর হাটে তোলার আগে ও অবিকৃত গরু রাখার জন্য স্থানীয়ভাবে তৈরি হয়েছে প্রায় 70টি গরুর হোটেল বা খাটাল। প্রতি শনিবার ও মঙ্গলবার বসা এই হাটে একসময় ব্যাপক বেচাকেনা হলেও ইজারা জটিলতার বর্তমানে নিয়মিতভাবে গরু ওঠার
বন্ধ রয়েছে। তবে আশপাশের এলাকায় গরু রাখা ও বিক্রি অব্যাহত আছে। এসব খাটালে বড় গরুর জন্য দৈনিক 200 টাকা, মাঝারি গরুর জন্য 150 টাকা এবং ছোট গরুর জন্য 100 টাকা পর্যন্ত ভাড়া নেওয়া হয়। স্বল্প সময়ের জন্য রাখলে ফি আরও কম। স্থানীয় উদ্যোক্তারা জানান, গরুর জন্য নিরাপদ আশ্রয়ে খাদ্য ও পানির ব্যবস্থা থাকায় দূর দূরান্তের ব্যবসায়ীরা এখানে গরু রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। এতে স্থানীয়ভাবে কর্মসংস্থানও তৈরি হয়েছে। তবে ইজারার সংকট, ড্রেনেজ ব্যবস্থার অভাব এবং পর্যাপ্ত অবকাঠামোর ঘাটতি ব্যবসায়ীদের ভোগান্তি বাড়াচ্ছে। অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে প্রভাবশালী একটি সিন্ডিকেট হাটের স্বাভাবিক কার্যক্রমে বাধা সৃষ্টি করছে। উপজেলা প্রশাসন একাধিকবার দরপত্র আহ্বান করলেও ইজারা দিতে ব্যর্থ হয়েছে। সর্বশেষ প্রশাসনের খাজনা আদায়ের উদ্যোগের পর হাটে গরু ওঠানো কার্যত বন্ধ হয়ে যায়। সংশ্লিষ্টরা বলছেন, সমস্যাগুলো সমাধান হলে 7 মাইল হাট গবাদি পশু বাণিজ্যে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। তীব্র তাপদাহের দহন, তার সঙ্গে বিদ্যুৎ সংকটের যন্ত্রণা, এ যেন মরার উপর খাড়ার ঘা। ঘন ঘন লোডশেডিংয়ে মেহেরপুরের মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন গাংনী ও বামন্দি সহ আশপাশের এলাকার বাসিন্দারা। পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ বলছে, জাতীয় গ্রিড থেকে পর্যাপ্ত বিদ্যুৎ না আসায় নির্দিষ্ট সময়ে পরপর লোডশেডিং দিতে হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন তারা। তীব্র তাপদাহের দাপট, সঙ্গে বিদ্যুৎ সংকট দুর্বিষহ করে তুলেছে মেহেরপুরের জনজীবন। ঘন ঘন লোডশেডিংয়ে বিশেষ করে পল্লী বিদ্যুতের আওতাধীন গ্রামাঞ্চলে পরিস্থিতি চরম আকার ধারণ করেছে। দিনরাত মিলিয়ে দীর্ঘ সময় বিদ্যুৎহীন থাকায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন গাংনী ও বামন্দি সহ আশপাশের এলাকার বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, দিনে তীব্র গরমে কাজ করা কঠিন হয়ে পড়ছে, আর রাতে বিদ্যুৎ না থাকায় ঘুমানো প্রায় অসম্ভব হয়ে উঠছে। ফলে শিশু, বয়স্ক ও অসুস্থ মানুষদের দুর্ভোগ আরো বেড়ে গেছে। অসহ্য গরম, সেই সাথে পড়েছে কারেন্টের লোডশেডিং। আর লোডশেডিং এর অবস্থা তো বুঝলি বোঝানো যাবে না। এমন একটা অবস্থা এসে দাঁড়িয়েছে, 10 মিনিট কারেন্ট থাকতে 1.5 ঘন্টা 2 ঘন্টা পর আবার আসছে, এসে আবার 10 মিনিট মতো থাকছে। মানে কারেন্ট মাঝে মধ্যে আসছে এইটুকু বলা যায়, মানে থাকছে এই কথা তো বলা যাবে না। মানে এর আগে একটা কৌতুকের শুনছিলাম যে কারেন্ট যাওয়ার সময় তাড়াতাড়ি আসতে দেরি হয় কেন, বলে যাওয়ার সময় আলো থাকে ওই জন্য তারা খুব দ্রুত চলে যেতে পারে, আর আসার সময় অন্ধকারে খুব আস্তে আস্তে আসে, এই জন্য দেরি হয়। এদিকে জ্বালানি তেলের সংকটের কারণে বিকল্প ব্যবস্থাও গ্রহণ করতে পারছে না এলাকাবাসী। তারা বলছেন, আগে জেনারেটর ব্যবহার করে কিছুটা পরিস্থিতি সামাল দেয়া গেলেও এখন ডিজেলের উচ্চ মূল্য এবং অপ্রতুলতার কারণে সেটা সম্ভব হচ্ছে না। আমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন অফিস আদালতে কারেন্ট না থাকায় আমরা সময়ের মধ্যে কাজ শেষ করতে পারছি না। এতে সাধারণ জনগণ বিভিন্ন ভোগান্তির মধ্যে আছে। সকাল থেকেই লাইন নেই এবং যদিও একটু আসে 1 ঘন্টা 8 ঘন্টা পরে আবার চলে যায়। এতে সাধারণ জনগণ শুরু করে বিভিন্ন সেচ থেকে শুরু করে সবাই ভোগান্তির মধ্যে আছে আমরা। পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ বলছে, জাতীয় গ্রিড থেকে পর্যাপ্ত বিদ্যুৎ না আসায় নির্দিষ্ট সময় পরপর লোডশেডিং দিতে হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে বলেও আশা প্রকাশ করেন তারা। আমাদের মেহেরপুরের চাহিদা 55 থেকে 60 মেগাওয়াট, কিন্তু তীব্র গরমের কারণে আমরা পাচ্ছি 35 থেকে 40 মেগাওয়াট। এই যে 20 মেগাওয়াটের ঘাটতি, এই ঘাটতি আমরা যদি ডিমান্ড এবং সাপ্লাইয়ের সাথে ঠিক থাকে তাহলে আমরা এর থেকে উত্তরণ করতে পারবো। ডিমান্ডের সাথে যদি সাপ্লাই আমরা পাই তাহলে আমাদের কোনো লোডশেডিং থাকবে না। আমরা গ্রাহকের নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ দিতে পারবো আশা করি। তাপদাহের দাপট আর বিদ্যুৎ সংকটে বিপর্যস্ত মেহেরপুরের স্বস্তির অপেক্ষায় জনজীবন। নিউজ ডেস্ক, জাগো নিউজ। আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। নওগাঁয় বাস ও সিএনজি চালিত অটোরিকশা শ্রমিকদের মধ্যে বিরোধের জেরে জেলার অভ্যন্তরীণ সব রুটে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। রোববার দুপুর 12:30 থেকে বালুডাঙ্গা বাস টার্মিনাল এলাকায় সড়কের ব্যারিকেড দিয়ে বাস চলাচল বন্ধ করে দেন শ্রমিকরা। বাস শ্রমিকদের অভিযোগ, প্রশাসনের নির্ধারিত সময় সীমা অমান্য করে সিএনজি চালকরা যাত্রী পরিবহন করছেন এবং অতিরিক্ত ভাড়া আদায় করছেন। অন্যদিকে সিএনজি চালকদের দাবি, বাস শ্রমিকরা
যাত্রী পরিবহনে বাধা দিচ্ছে এবং চাঁদাবাজি করছে। দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং শেষ পর্যন্ত সব ধরনের পরিবহন বন্ধ হয়ে যায়। হঠাৎ এই সিদ্ধান্তে জেলার ভেতরে এবং দূরপাল্লার যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। ওয়াজ মাহফিলে যোগ দিতে আসা এক যাত্রী জানান, পরিবহন বন্ধ থাকায় তিনি গন্তব্যে যেতে পারছেন না। আদালতে হাজিরা দিতে আসা আরেক যাত্রীও বিপাকে পড়েন। জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক জানান, ঘটনার পর উভয় পক্ষ আলোচনায় সমাধান করলেও পরে উত্তেজনা আবার বাড়ে। অন্যদিকে সিএনজি মালিক সমিতি বলছে, দীর্ঘদিন ধরে হয়রানি ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। নওগাঁর পুলিশ সুপার জানিয়েছেন, বিষয়টি সমাধানে দুই পক্ষের সঙ্গে আলোচনা চলছে এবং দ্রুতই পরিবহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। 5 দশক পর বাবার কাটা খাল পুনর্খননে যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী। ঝালকাঠিতে পুনরায় চালু হলো যমুনা অয়েলের ভাসমান বার্জ ডিপো। নওগাঁয় বাস সিএনজি শ্রমিকদের দ্বন্দ্বে পরিবহন চলাচল বন্ধ। যশোরের 60 মাইল হাটে গরুর হোটেল, দিনে খরচ 200 টাকা। এবং তাপদাহে চলছে মেহেরপুর, ঘন ঘন লোডশেডিং এর নাকাল জনজীবন। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।